বাংলাদেশের কথিত বুদ্ধিজীবীরা তাদের আত্মা বিক্রি করে দিয়ে দাসত্বকে মেনে নিয়েছেন। স্বাধীন বুদ্ধিজীবীর প্রথম কাজ হচ্ছে, যদি তিনি নিজেকে বুদ্ধিজীবী মনে করেন, তার প্রথম কাজ হচ্ছে ক্ষমতাকে চ্যালেঞ্জ করা, ক্ষমতার মুখোমুখি দাঁড়িয়ে বলা যে আমি তোমাকে চ্যালেঞ্জ করছি। এইটা তাকে করতে হবে। ফ্যাসিবাদের পতন আমরা দেখতে পেয়েছি, কিন্তু ফ্যাসিবাদের বিরুদ্ধে সংগ্রামের যে ধারাবাহিকতা, সে ধারাবাহিকতার কেবল দ্বিতীয় পর্যায়ে আমরা প্রবেশ করতে যাচ্ছি। আমি এখানে উপস্থিত হয়েছি যে আগ্রহ নিয়ে, সেটা হচ্ছে যে লেখক, যে কবি ফ্যাসিবাদের বিরুদ্ধে সংগ্রামে কেবল কবি হিসেবে নয়, কেবল ব্যক্তি হিসেবে নয়, সম্মিলিত প্রচেষ্টার মধ্যে প্রতিরোধ করতে পেরেছেন, বিজয় অর্জন করতে পেরেছেন, জীবন উৎসর্গ করার জন্য প্রস্তুত ছিলেন। আমি তার কথা শুনতে এসেছি। আমি শুনতে এসেছি যে এই প্রতিরোধ আর কতভাবে জারি রাখা প্রয়োজন। এই কারণে যে ফ্যাসিবাদের একটি পর্যায়ের পতন আমরা দেখতে পেয়েছি, কিন্তু ফ্যাসিবাদের বিরুদ্ধে সংগ্রামের যে ধারাবাহিকতা, সে ধারাবাহিকতার কেবল দ্বিতীয় পর্যায়ে আমরা প্রবেশ করতে যাচ্ছি। দ্বিতীয় পর্যায়েও প্রবেশ করিনি, এখন প্রবেশ করার জন্য প্রস্তুত হচ্ছি। কথাটা এই কারণে বললাম যে গত 15 বছরেরও বেশি সময় ধরে বাংলাদেশে যে ফ্যাসিবাদী স্বৈরতান্ত্রিক ব্যবস্থা এবং ব্যক্তিকেন্দ্রিক স্বৈরতন্ত্র টিকে ছিল, তার কারণটা কি? আমি বলি যে তার চারটা পিলার, চারটা খুঁটি ছিল। এর একটা হচ্ছে প্রাতিষ্ঠানিক। রাষ্ট্রটা তৈরি করা হয়েছিল, তার সংবিধান, আইন, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, সাইবার সিকিউরিটি অ্যাক্ট, গোটা বিষয়টাই তৈরি করা হয়েছিল। রাষ্ট্র এমন এক প্রাতিষ্ঠানিকভাবে তৈরি করা হয়েছিল যে ভয় দেখায়, ভয় দেখিয়ে করছো শাসন, জয় দেখিয়ে নয়। রাষ্ট্রের শাসন ব্যবস্থাটা ছিল বল প্রয়োগের উপর, এবং সেটার এক প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া হয়েছিল। তাহলে প্রতিষ্ঠানগুলো হচ্ছে একটা পিলার। একটা জায়গায় যেন স্বৈরতান্ত্রিক ব্যবস্থাটা টিকে থাকে, তার জন্য একটা পিলার হিসেবে কাজ করেছে। দ্বিতীয় যেটা করেছে সেটা হচ্ছে এক ধরনের আদর্শিক আধিপত্য তৈরি করা হয়েছিল, যেটাকে আমরা বলবো আইডিওলজিক্যাল হেজিমনি। এর মধ্যে কখনো বলা হয়েছে মুক্তিযুদ্ধের চেতনা, যদিও তা মুক্তিযুদ্ধের চেতনার সঙ্গে কোনোভাবেই সংশ্লিষ্ট নয়, বরঞ্চ মুক্তিযুদ্ধের চেতনার সঙ্গে সাংঘর্ষিক। সেটাকেই মুক্তিযুদ্ধের চেতনা বলা হয়েছে, উন্নয়নের কথা বলা হয়েছে, ব্যক্তি কেন্দ্রিকতার কথা বলা হয়েছে, ইতিহাসের একটা বিশেষ ন্যারেটিভ তৈরি করা হয়েছে। এই জায়গাটাতে এসেই সবচেয়ে বড় জিনিস যেটা ঘটেছে বাংলাদেশে গত 15 বছরে, যেটা বাংলাদেশের অতীতের পূর্ববর্তী 35 বছরের সফল হয়নি, সেটা হচ্ছে যে বাংলাদেশের কথিত বুদ্ধিজীবীরা তাদের আত্মা বিক্রি করে দিয়ে দাসত্বকে মেনে নিয়েছেন। শুধু মেনে নিয়েছেন তা না, সেই দাসত্বকে বিক্রি করার জন্য, সেই দাসত্বকেই তাদের অর্জন বলে উপস্থাপন করার চেষ্টা করেছেন। ইমরান মাহফুজ যখন বলছেন, যখন আমরা দেখতে পাচ্ছি যে এমন কি মধ্য জুলাই থেকে যখন আন্দোলন সংগ্রাম তার শেষ পর্যায়ে উপনীত হচ্ছে, তখনও যে বাংলাদেশের কথিত বুদ্ধিজীবীরা, কথিত লেখক এবং কবিরা সংগ্রামের পথে, রাজপথে নামতে পারেন না, তার কারণটা হচ্ছে এই যে
অতীতের যে কোনো সময় থেকে আপনি খেয়াল করে দেখুন, বাংলাদেশে এর আগে তিনবার গণ অভ্যুত্থান হয়েছে। স্বাধীনতার পূর্বকালে 69-এর সেই সময়টাতে যদি আপনি দেখেন, তখন দেখবেন যে 69-এর গণ আন্দোলনের এক বড় রকমের ভূমিকা পালন করেছিল বাংলাদেশের শিল্পী, সাহিত্যিক, কবিরা। 90-এর গণ আন্দোলনের সময় সম্মিলিত সাংস্কৃতিক জোট তৈরি হয়েছিল, কবি, শিল্পী, সাহিত্যিকরা কবিতা পরিষদ করেছিলেন, তারা এই সমস্ত আন্দোলনে যুক্ত ছিলেন। এই প্রথমবারের মতো বাংলাদেশের কথিত প্রতিষ্ঠিত বুদ্ধিজীবী, লেখক, শিল্পী, সাহিত্যিকরা এমনকি শেষ মুহূর্তে আন্দোলনে যুক্ত হননি। তার কারণটা হচ্ছে এই যে ওই যে ইডিওলজিক্যাল হেজিমনিটা তৈরি হয়েছিল, যেটা অর্থ দিয়ে, বিত্ত দিয়ে, সুবিধা দিয়ে, আদর্শের নামে, সেটা এক অর্থে বিজয়ী হয়েছিল। সেটাকে যারা চ্যালেঞ্জ করেছেন, যে তরুণরা, আজকে আমি তাদের সঙ্গে, আমি সে কারণে বললাম আমি তাদের সঙ্গে তাদের কথা শুনতে এসেছিলাম, শুধুমাত্র এই কারণে নয় যে তারা আহত হয়েছিলেন। আমি এসেছিলাম এই কারণে, আমি বীরদের দেখতে পছন্দ করি, আমি বীরের কাছ থেকে শিখতে চাই, আমি তাদেরকে বীর মনে করি। এই যে আদর্শিক হেজিমনির বিরুদ্ধে যে লড়াই, যে সংগ্রাম, সেই সংগ্রাম অব্যাহত রাখা জরুরি। কেউ যে বললেন যে রাষ্ট্র কেন এখন পর্যন্ত তাদেরকে যথাযথ সম্মান দিচ্ছে না, এই অনুষ্ঠান কেন রাষ্ট্র করছে না, তাদের সঙ্গে আমি বিনয়ের সঙ্গে দ্বিমত পোষণ করি। যেদিন রাষ্ট্র এটা করবে, সেদিন থেকে আপনার প্রতিরোধের শক্তি চূর্ণ হয়ে যাবে। আপনি রাষ্ট্রের সঙ্গে স্বাধীন বুদ্ধিজীবীর প্রথম কাজ হচ্ছে, যদি তিনি নিজেকে বুদ্ধিজীবী মনে করেন, তার প্রথম কাজ হচ্ছে ক্ষমতাকে চ্যালেঞ্জ করা, ক্ষমতার মুখোমুখি দাঁড়িয়ে বলা যে আমি তোমাকে চ্যালেঞ্জ করছি। এইটা তাকে করতে হবে। এই জন্যই আমি মনে করি যে রাষ্ট্র যখন পরিপোষণ করবে, রাষ্ট্রের দায়িত্ব আমি ছোট করে দেখছি না, কিন্তু রাষ্ট্র যখন, আপনি যখন বলবেন যে রাষ্ট্র শিল্পকে পরিপোষণ করে, তখন বুদ্ধিজীবীর এই স্বাধীন জায়গাটায় আমার মনে হয় কোথাও না কোথাও আপোষ তৈরি হবে। এবং আজকে যে কথাটি বলছিলাম যে স্বৈরতন্ত্রের দ্বিতীয়, মানে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইয়ের দ্বিতীয় পর্যায়ের শুরু হচ্ছে, শুরুটা এই জায়গায়, ওই ইডিওলজিক্যাল হেজিমনির যে জায়গাটা, সেই জায়গায় আপনাকে আমাকে সংগ্রামটা করতে হবে, এবং সেই সংগ্রামটারই সূচনা করতে হবে আপনাকে। এইখানে যা হচ্ছে, বাইরে যেটা হচ্ছে, রাজপথে যেটা হচ্ছে, সেটার হচ্ছে যে আপনি এই ইডিওলজিক্যাল হেজিমনির বিপরীতে, কেবল ন্যারেটিভ অর্থে নয়, যে ন্যারেটিভের কথা আমরা শুনেছি সেই ন্যারেটিভ চ্যালেঞ্জ হয়েছে, সেই ন্যারেটিভ কমপ্লিটলি ডেসিমেটেড হয়েছে, ধ্বংসপ্রাপ্ত হয়েছে বলেই তো সংগ্রামের সাফল্য এসছে। কিন্তু সমাজের মধ্যে যেটা এখনও বিরাজমান, আপনি যে বিকল্প হেজিমনি তৈরি করবেন, বিকল্প শুধুমাত্র ন্যারেটিভ অর্থে নয়, আপনি যে বিকল্প চিন্তাটা দাঁড় করাবেন, স্বাধীন চিন্তাটা দাঁড় করাবেন, যে কাজটা কবির, লেখকের, শিল্পীর, বুদ্ধিজীবীর, যেটা রাষ্ট্র তৈরি করেছিল বলেই ওই ফ্যাসিবাদ টিকে ছিল, ওই কারণেই আপনি ওই বুদ্ধিজীবীদের পান না যারা বুদ্ধিজীবী বলে দাবি করেন নিজেদেরকে, কিন্তু শক্তির মুখোমুখি দাঁড়িয়ে বরঞ্চ শক্তির পুজো করাটাকেই তারা যথার্থ মনে করেন। তাহলে এই ইডিওলজিক্যাল হেজিমনি, ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইয়ের দ্বিতীয় পর্যায়ের এইটা হচ্ছে কাজ, এইটাই হচ্ছে এখন বড় চ্যালেঞ্জ। আমি বলেছি চারটা, তৃতীয়টা কি? তৃতীয়টা হচ্ছে বাংলাদেশের গণমাধ্যমগুলো। বাংলাদেশের গণমাধ্যমগুলো যে স্বাধীনতা ভোগ করেনি, তার কারণ কিন্তু একদিক থেকে বিবেচনা করলে রাষ্ট্রের নিপীড়নমূলক ব্যবস্থা, আইন, অবশ্যই সেটা ছিল, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট ছিল, অন্যান্য বিভিন্ন রকম আইন কানুন, বিভিন্ন রকম এজেন্সি, টেলিফোন, মধ্যরাত্রের টেলিফোন, দুপুরের টেলিফোন, সকালের টেলিফোন, সবই ছিল, এগুলো আছে। রাষ্ট্র যখন নিপীড়ক তখন এটা করবে। তার মধ্যে গণমাধ্যমের আরেকটা বড় জিনিস কি হয়েছে, সেটা হচ্ছে যে বাংলাদেশের গণমাধ্যমগুলো মালিকানার সূত্রে প্রকৃত পক্ষে গণমাধ্যমই হয়ে ওঠেনি।
বাংলাদেশের গণমাধ্যমের একটা বড় দুর্বলতা হচ্ছে এই, আমি জানি এই কথা বলবার পর অনেকে একটু দ্বিতীয়বার মানে চিন্তিত হয়ে পড়বেন আমাকে নিয়ে। বাংলাদেশে কোনো কর্পোরেট মিডিয়া নেই। বাংলাদেশে মিডিয়াগুলি যদি কর্পোরেশন হতো, কর্পোরেট মিডিয়া হতো, তাহলে এই পরিস্থিতি হতো না। একটু ব্যাখ্যা করে আমি বলি আপনাকে। একটা লার্জার স্কিমে মিডিয়াগুলো একটা আইডিওলজিকে মানে ধারণ করতে পারে, তাই তো? কিন্তু তারপরে কি হয়? তারপরে হচ্ছে যে মিডিয়া তার নিজের স্বার্থ রক্ষা করবে। তার স্বার্থটা কোথায়? মিডিয়ার স্বার্থটা হচ্ছে সে সত্য কথা বলবে যতদূর সম্ভব, কেননা সেটা বললে তার যে অডিয়েন্স, সে অডিয়েন্স সেটা শোনে। বাংলাদেশে যেটা হয়েছে যে মিডিয়াগুলো আসলে অন্য বিজনেস কর্পোরেট ইন্টারেস্ট প্রোটেক্ট করার ওয়েপেনে পরিণত হয়েছে, এবং যেহেতু কর্পোরেট ইন্টারেস্টটা সে প্রোটেক্ট করে অন্য কর্পোরেশনের, সেটা অন্যরকম ব্যবসা, বিদ্যুতের ব্যবসা, আবাসনের ব্যবসা, বিভিন্ন রকম ব্যবসা, এগুলো আপনারা জানেন আর কি, কার কীরকম ব্যবসা আছে, কোন ধরনের ব্যবসা আছে, সেই ব্যবসা, জমি জমার ব্যবসা। তো এগুলি প্রোটেক্ট করতে গিয়ে যেটা হয় সেটা হচ্ছে যে মিডিয়া তখন আর মিডিয়ার ভূমিকাই পালন করে না। বাংলাদেশে গত 15 বছর ধরে এই যে রাষ্ট্রের সঙ্গে মালিকানার সূত্রে একটা এলিট গ্রুপের, এক অর্থে আপনি এটাকে শুধু এলিট বললেও বোঝানো যাবে না, সেটা হচ্ছে এটা তো একটা ক্লেপ্টোক্রেটিক শাসন ছিল, তো খুব শুদ্ধ বাংলায় তস্কর বৃত্তির, আর সহজ বাংলায় হচ্ছে চোরদের শাসন। তো এখন ওই ক্লেপ্টোক্রেটিক ইসের মধ্যে যেটা হয়েছে যে আপনি এই ক্রোনিরা দেশটা চালিয়েছে, এই ক্রোনিরা ব্যবসায় সুবিধা নিয়ে সেই অর্থ রক্ষা করার জন্য যখন মিডিয়া তৈরি করেছে, সেই মিডিয়ার আসলে আর কোনো বিকল্প ছিল না যে সে এই রকম একটা অটোক্রেটিক রেজিমকে সার্ভ করা ছাড়া, কারণ এটা ওই রেজিম টিকে থাকার সঙ্গে তার টিকে থাকাটা নির্ভর করে। এবং এই কারণেই আমি বলি যে থার্ড পিলারটা ছিল মিডিয়া। এখন এই যে মিডিয়ার অকস্মাৎ আমরা 5 তারিখ ধরেন, আপনার মানে আমাদের তো 5 তারিখ ধরেন ভোর 4টা-5টা পর্যন্ত মিডিয়া যেরকম বলেছে, 11টার পর থেকে মিডিয়া 10টা, 9টা 10টার পর থেকে মিডিয়া সকালবেলার, একই মিডিয়া, কিন্তু ওই একই লোকজন, কিন্তু কিচ্ছু চেঞ্জ হয়নি। মানে এই জন্য যে মানে সরকার পতনও ঘটে নাই। ঢাকায় যে মিছিল ঢুকছে সেটা ভোর 5টা রিপোর্টিং এবং 7টা রিপোর্টিংয়ের মধ্যে আপনি পার্থক্য দেখতে পাবেন। 5টা পর্যন্ত হচ্ছে যে নাশকতার জন্য কিছু লোক ঢাকায় ঢোকার চেষ্টা করছে, 7টার পরে হচ্ছে জনগণের ঢল নেমেছে। মালিকানা বদলেছে, অ্যাঙ্কার বদলেছে, রিপোর্টার বদলেছে, কিচ্ছু না, কারণ তার কর্পোরেট ইন্টারেস্ট। অবস্থাটা দাঁড়িয়েছে এই যে তাহলে এই চেঞ্জটা দিয়ে আপনি কিছু কিন্তু ডিটারমাইন করতে পারবেন না। তাহলে আমাকে ডিসাইড করতে হবে যে আমরা তাহলে কর্পোরেট মিডিয়ার মানে মিডিয়ার ক্ষেত্রে কোন পরিস্থিতিটা আমরা দেখতে চাই। মিডিয়ার ইন্ডিপেন্ডেন্টলি মিডিয়াকে সুপারভাইজ করার জন্য, বা ধরুন আপনি মিডিয়ার ব্যাপারে তার যে বেসিক এথিক্স স্ট্যান্ডার্ড সেটা মেনটেন করার জন্য কি ব্যবস্থা করতে পারবেন তার উপর নির্ভর করবে যেটা এখানে থাকবে, নাকি আরেকবার ফ্যাসিজম ফেরত আসলে অথবা ফ্যাসিজম ফেরত আসার রাস্তা করার জন্য তারা সকাল সন্ধ্যা কাজ করবেন। ফোর্থ জিনিসটা বাংলাদেশে যেটা ধরুন গত প্রায় 2.5 দশক, অন্তত পক্ষে 2 দশকের তো হবেই, 2.5 দশকেরও বেশি সময় ধরে আমি সারা পৃথিবীর বিভিন্ন রকম অটোক্রেটিক রেজিমগুলি নিয়ে গবেষণা করার চেষ্টা করেছি। আমার সাথে আমার শিক্ষার্থীরা করেছেন, আমার সহকর্মীরা করেছেন বিভিন্ন সময়। সেটা হচ্ছে ডেমোক্রেটিক ব্যাকস্লাইডিং বলে আমরা বলি আর কি, যে গণতন্ত্রের পশ্চাৎযাত্রা। কারণ 91 সালের দিকে সারা পৃথিবী জুড়ে তৈরি হয়েছিল যে গণতন্ত্রের একটা জোয়ার তৈরি হয়েছে,
সারা পৃথিবীতে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে সকলের। তো ধরুন ওই 1991-এর পর থেকে একটা স্লাইড আমরা দেখি যে আচ্ছা ঠিক আছে, খুব ভালো অবস্থা, খুব ভালো অবস্থা। 2006-এর পর থেকে আমরা যেটা দেখতে পেলাম যে এটা আসলে পরিস্থিতিটা ভালো না। ধরুন বিভিন্ন প্রতিষ্ঠান, ভ্যারাইটিস অফ ডেমোক্রেসি ইনস্টিটিউট, ফ্রিডম হাউস, ধরেন EIU, ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট, সবাই এই অ্যাসেসমেন্টটা শুরু হলো ধরেন রাফলি ধরেন 2006 থেকে। তো সেই সময় থেকেই কম বেশি আমি অনুসরণ করার চেষ্টা করি। পৃথিবী জুড়ে যত অটোক্রেটিক রেজিম তৈরি হয়েছে তাদের বিভিন্নভাবে আমরা ব্যাখ্যা ট্যাখ্যা করতে পারি। বাংলাদেশের ক্ষেত্রে একটা ইউনিক জিনিস ঘটেছে, সেটা হচ্ছে বিদেশি শক্তির উপস্থিতি। উপস্থিতি মানে হচ্ছে তাদের অনুপ্রেরণা, উস্কানি বলেন, ক্যাটালিস্ট, বা ইংরেজিতে আমরা যেটাকে ক্যাটালিস্ট বলতে পারি, সেটা হচ্ছে বাইরের শক্তি। আর পৃথিবীর আরেকটা মাত্র দেশে এই ঘটনাটা ঘটেছে, বেলারুসের ক্ষেত্রে। রাশিয়া ডিরেক্টলি ইনডিরেক্টলি ইনফ্লুয়েন্স করেছে যাতে বেলারুসে একটা অটোক্রেটিক রেজিম সাস্টেইন করে। বাংলাদেশে ভারতের ভূমিকাটা হচ্ছে তাই। এইটা একটা ইউনিক ঘটনা। ফলে আপনার ফ্যাসিবাদ বিরোধী সংগ্রাম ভবিষ্যতে যদি জাতীয়তাবাদী না হয়, আমি যদি জাতীয় স্বার্থ রক্ষা করতে না পারি, তাহলে আপনি ফ্যাসিবাদ কিন্তু মোকাবেলা করতে পারবেন না ভবিষ্যতে। বাংলাদেশে 15 বছরের এই ফ্যাসিস্ট রেজিমটা টিকে ছিল বিদেশি শক্তির সাহায্য নিয়ে, জাতীয় স্বার্থ বিক্রি করে দিয়ে ব্যক্তিগতভাবে ক্ষমতায় থাকার জন্য। ফলে দ্বিতীয় পর্যায়ে যে ফ্যাসিবাদ ফেরত আসবে কি আসবে না এই আশঙ্কায় আমরা আছি, সঠিকভাবেই আছি। ফেরত আসতে পারে, কিন্তু সেটা মোকাবেলার হচ্ছে যে চারটার বিষয়ের উপর দাঁড়িয়ে 15 বছর ফ্যাসিজম টিকেছে, আপনি সেই পিলারগুলোকে অ্যাড্রেস করতে পারছেন না, সেই পিলারগুলো মোকাবেলা করতে পারছেন কিনা, সেই পিলারগুলো ভবিষ্যতে আপনি দুর্বল করে দিতে পারছেন কিনা। বিদেশি শক্তি, সেটা ভারত এবং চীন মানে ভারতের যেমন প্রত্যক্ষ একটা ব্যাপার ছিল, চীনের একটা খুব মানে অপ্রত্যক্ষ নয়, এক ধরনের সমর্থন ঠিক আছে। তার মানে যে দুটো ক্ষেত্রেই কিন্তু জাতীয় স্বার্থ বিসর্জন দেওয়া হয়েছে। তাহলে জাতীয় স্বার্থ রক্ষা করতে না পারলে, গণমাধ্যমগুলোকে যদি আপনি দায়িত্বশীল প্রকৃত গণমাধ্যমের ভূমিকা পালন করতে নিশ্চয়তা না দিতে পারেন, সেই ব্যবস্থা করতে না পারেন, যদি আমরা সাংস্কৃতিকভাবে যে কালচারাল যে হেজিমনি তৈরি করা হয়েছে তার বিরুদ্ধে একটা মানে সম্পূর্ণ বিপরীত বিকল্প একটা হেজিমনি আমরা তৈরি করতে না পারি, কেবলমাত্র প্রতিষ্ঠান পরিবর্তন করে সেটা কিন্তু আপনি ফ্যাসিবাদ ঠেকাতে পারবেন না। ওটা দরকার, প্রতিষ্ঠান অবশ্যই দরকার এবং প্রতিষ্ঠান বদলাতেই হবে, সেটা নিয়ে প্রশ্ন উঠছে না। কিন্তু কেবল ওইটাই পারবে, বাকি তিনটা বাদ দিয়ে। কারণ আমার বিষয় হচ্ছে অভিজ্ঞতাটা বা আমার অ্যাসেসমেন্টটা হচ্ছে যে চারটা দিয়ে টিকে ছিল। তাহলে আপনি ভবিষ্যতে যদি না আসতে চাই আমরা, তাহলে ওই চারটা মোকাবেলা করি। তাহলে আপনাকে জাতীয়তাবাদী হতে হবে, আপনার জাতীয় স্বার্থকে আপনার সামনে রাখতে হবে, এমন একটা কালচারাল হেজিমনি আপনাকে, কালচারাল মানে মুভমেন্ট, আপরাইজিং, কেবলমাত্র পপুলার একটা আপরাইজিং আপনাকে তৈরি করতে হবে, যেটা ওই ন্যারেটিভকেই কেবল চ্যালেঞ্জ করে না, সে একটা বিকল্প কিছু উপহার দেয়। মিডিয়াকে আপনার এমন জায়গায় নিয়ে যেতে হবে যেন সে ওই ভূমিকাটা পালন করে, যেটা অন্তত পক্ষে মিথ্যাচার এবং উচ্চবৃত্তি এবং ব্যক্তি পূজা না হয়। এগুলি আমরা যতক্ষণ পর্যন্ত না উপলব্ধি করছি, এই সংগ্রাম যতক্ষণ না পর্যন্ত করছি, ততক্ষণ পর্যন্ত আমাদেরকে এই আশঙ্কার মধ্যেই থাকতে হবে। ফরাজে ভাই বলতেছিলেন যে আন্দোলন হয়, পরিবর্তন হয় না, কারণ এই জায়গাগুলোতে আমরা অ্যাড্রেস করতে পারি নাই এতদিন পর্যন্ত। জুলাইয়ের গণ অভ্যুত্থান সেই সম্ভাবনা তৈরি করেছে। কতটা পারবো আমরা, সেটা নির্ভর করছে আগামী দিনগুলোর উপর, আমরা কি করতে চাই। আমার কাছে মনে হয় যে জুলাইয়ের গণ অভ্যুত্থানের
সাফল্যের সমস্ত কিছু, যারা তাদের প্রাণ দিলেন, যারা আহত হলেন, যে বীরেরা আমাদেরকে এই দেশ উপহার, আমাদের জিম্মায় দেশটা রাখলেন, আমরা সেই জায়গায় রাখতে পারবো কিনা সেটার আমাদের উপর নির্ভর করে, আমাদের ভূমিকার উপর নির্ভর করে, আমাদের প্রস্তুতির উপর নির্ভর করে, এবং আমাদের আগামী দিনে আমরা সেটা করতে সক্রিয় থাকছি কিনা তার উপর নির্ভর করে। অন্যথায় আগামীতে জুলাইয়ের গণঅভ্যুত্থান, শুনতে খারাপ শোনাবে, 2000-এর বেশি মানুষ প্রাণ দিয়েছেন, 40,000-এর বেশি মানুষ আহত হয়ে প্রাণে, কিন্তু তারা তো দেশটা জিম্মায়, আমাদের জিম্মায় রেখে গেলেন, আমাদের হাতে তুলে দিয়ে গেছেন। আমরা পারবো কিনা সেটাই এখন প্রশ্ন। ফলে জুলাই আগস্ট শেষ হয়েছে, হতাশার যথেষ্ট কারণ আমাদের মধ্যে তৈরি হয়েছে, যথেষ্ট কারণ তৈরি হয়েছে, যথেষ্ট। আমাকে কয়েকবার বলতে বলেন, আমি কয়েকবার যথেষ্ট বলতে রাজি আছি, কিন্তু সাথে সাথে আমাদের মনে রাখা দরকার, আমরা প্রশ্ন করব, আমরা অবশ্যই প্রশ্ন করব, কারণ এই প্রশ্ন করার অধিকারের জন্যই তো লড়াই। কিন্তু সঙ্গে সঙ্গে আমাদের এটাও মনে রাখতে হবে, আমরা প্রতিরক্ষাও তৈরি করছি কিনা। রক্ষা করতে হবে, যা অর্জন সেটা রক্ষা না করলে বাকিটুকু সামনে আগানো যাবে না। সেই জায়গায় আসেন আমরা সকলে মিলে, সকলের যে যার জায়গা থেকে গত 15 বছরের লড়াইয়ে ছিলাম, অন্তত পক্ষে আমরা এটা বলতে পারি। কারণ যারা আহত হয়েছেন তাদের একজন বলছিলেন যে জুলাইয়ের গণঅভ্যুত্থান একদিনে হয়নি। নিঃসন্দেহে একদিনে হয়নি। 15 বছরের পুঞ্জীভূত ক্ষোভ যেমন পুঞ্জীভূত প্রচেষ্টাও তেমনি তৈরি করেছে জুলাইয়ের গণঅভ্যুত্থান। তো রক্ষা করার জন্য সেই প্রস্তুতি নেই, সেই চেষ্টা করি, যেমন আমরা 15 বছর ধরে যেভাবে পেরেছি সংগ্রাম করেছি। সংগ্রামের সাফল্যের মধ্য দিয়ে যা অর্জিত হয়েছে, এখন বড় চ্যালেঞ্জ সেটা রক্ষা করা। অগ্রসর হওয়ার জন্য প্রথম কাজ হচ্ছে এটা রক্ষা করা। আসুন আমরা সকলে মিলে সেই চেষ্টায় সমবেতভাবে সচেষ্ট হই। সবাইকে ধন্যবাদ।